অবশ্যই অরণ্য বুঝতে পেরেছে রাজীবের ইঙ্গিতটা কোন দিকে। ভিন্ন জগতের অরণ্যের স্মৃতিগুলোর উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে তালুকদার বংশের বিরুদ্ধে বিদ্রোহ, যেটা সে আগে কল্পনাও আনেনি কখনো। নিজের উপর তার এতটা দম্ভ ছিল যে সে কখনো ভাবতেও পারেনি যে তার শত্রুরা তাকে আক্রমণ করার জন্য এভাবে উৎপেতে ছিল। শ্যামার কারণে সেই দুর্ভাগ্য সে সাময়িকভাবে এড়িয়ে যেতে পারলেও সেই গোপন শত্রুরা এখনও বিদ্যমান। তারা এখনও ওত পেতে আছে সুযোগের অপেক্ষায়। এটা অনেক বড় একটা সমস্যা ছিল তার জন্য। ঘাড়ের উপর এমন প্রাণঘাতী বিপদ নিয়ে হাতের উপর হাত রেখে বসে থাকার পাত্র সে নয়। এদিকে এসব ব্যাপারে সাহায্য পাওয়ার জন্য তার বিশ্বাসভাজন বলতে সে তার একমাত্র বন্ধু রাজীবকেই ভরসা করতে পারল। গঞ্জের সব ব্যবসার 50-50 পার্টনার তারা। স্কুল থেকে একসাথে পড়েছে। ব্যবসার প্রতি এক অসীম ঝোঁক ছিল দুজনের। সেই ভাবনার মিল থেকেই বন্ধুত্ব, আর লেখাপড়ার পাঠ চুকাতেই সেই বন্ধুত্ব পেশার দিক থেকেও তাদের আরও জুড়ে দেয়। এক কথায় চোখ বন্ধ করে একে অপরকে ভরসা করে তারা। তাই ওকে প্রথমে খুলে বলেছিল যে কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তৈরি হচ্ছে, তাদের গতিবিধির উপর নজর রাখতে। আর শম্ভু বিদ্রোহী পক্ষের বিশ্বাসভাজন একজন লোক ছিল, যাকে তারা বহু কাঠখড় পুড়িয়ে হাত করেছিল ওই পক্ষের খবর জানার জন্য। গত 1 বছর ধরে তার মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধি গোপনে নজর রেখে চলেছে অরণ্য। অরণ্য থমথমে গলায় বলল, শম্ভু তাহলে ধরা পড়ে গেল? তুই টের পাসনি কিছু? আমি কিভাবে টের পাবো? ওর সাথে তো প্রতিদিন দেখা হওয়ার নিয়ম নেই। ওইদিকে বিশেষ কিছু ঘটলে তবে এসে লুকিয়ে দেখা করতে আসতো। শেষবার এসেছিল 1 সপ্তাহ আগে, খবর দিতে যে তারা তোর ভাই রোকনের সাথে সখ্যতা করতে চাইছে। আমার এই ব্যাপারটা আগেই খটকা লেগেছিল। ওরা শুধু আমার পতন চায় না, গোটা তালুকদার বংশকে গোড়া থেকে উপড়ে ফেলতে চায়, যাতে তালুকদার বংশের উত্তরাধিকারী কেউ না থাকে। তাহলে ওদের রোকনের সাথে সখ্যতা করে কী লাভ? ওদের আসলে আগেই সন্দেহ ছিল ওদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করছে। এই ফাঁদটা পেতেছিল তাকে ধরার জন্য। ওদের ফাঁদে না জেনে পা দিয়ে ফেলেছিল শম্ভু। ব্যাপারটা এখন বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে অরণ্য। এতদিন তারা গোপনে উৎপেতে ছিল, কারণ ওরা ভাবত তুই ওদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানিস না। কিন্তু শত্রুকে তারা আমার সাথে দেখে ফেলেছে। এতক্ষণে ওরা বুঝে ফেলেছে তুই ওদের সম্পর্কে সব জানিস। এবার আর তারা গোপনে কাজ করবে না, বেপরোয়া হয়ে উঠবে। আমার গলির সামনে এই লাশ ফেলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে ওরা এখন আর কিছুর পরোয়া করে না। জল দিয়েই পর কিছু ঘটতে চলেছে অরণ্য। আর এবার কিন্তু শত্রুকে ছাড়া আমরা আগে ভাগে জানতেও পারবো না ওরা কি করতে চলেছে। এত চিন্তা করিস না তো। ওদের সেই ক্ষমতা থাকলে ওরা অনেক আগেই আমাকে আক্রমণ করতো। কিন্তু ওই যে বললাম, এরা এক আঘাতেই সবাইকে উপড়ে ফেলতে চায়, আর সেই ক্ষমতা ওদের এখন নেই। এত জলদি ওরা কিছু করবে না, ভয় পাস না। ভয় আমার নিজেকে নিয়ে না অরণ্য। আমার বাবা আইনের লোক। আমার কোনো ক্ষতি করেছে এমন প্রমাণ হাতে পেলে বাবা ওদের ছাড়বে না, সেটা ওরা ভালো করে জানে। ওদের মধ্যে এত সাহস বা ক্ষমতা নেই যে ওরা আমাকে হামলা করে নিজেদের আসল উদ্দেশ্যটাই বানচাল করবে। ওদের উদ্দেশ্য সবসময় তুই ছিলি, তোকে নিয়েই আমার যত ভয়। তুই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছিস না। আমি যথেষ্ট গুরুত্ব দিয়েছি রাজীব। তুই জানিস এই বিষয়টা নিয়ন্ত্রণ করা নিয়ে গত 1 বছর আমি আপ্রাণ চেষ্টা করেছি। তোর সেই চেষ্টাটাই মাথায় ধরে না আমার। হঠাৎ করে একদিন তুই আমাকে কিছু নাম দিয়ে বললি এদের পেছনে লোক লাগাতে, এরা তোর ক্ষতি করতে চাইছে। আমাকে এখনো বলিসনি কিভাবে জানলি তুই? পরে লোক হাত করে জানতে পারি আসলে এমন ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে তোর বিরুদ্ধে। অরণ্য, আগে হলে এরা তোর দিকে হাত বাড়ানোর আগে তুই এদের হাত কেটে ফেলতি। আমাকে দরকারও পড়তো না তোর। কিন্তু গত 1 বছর ধরে তুই সব জেনেও ওদের পথ থেকে সরিয়ে দিসনি। যাক, তাও মেনে নিয়েছিলাম। তুই খুন খারাপি চাস না, ভিন্ন উপায়ে মীমাংসা করতে চাস। তুই ওদের পক্ষের ক্ষিপ্ত লোকগুলোকে কৌশলে আস্তে আস্তে নিজের পক্ষে আনতে শুরু করেছিস। ওদের সংখ্যা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে প্রায়। কিন্তু আমি তোকে তখন সাবধান করেছি, সবাইকে তোর পক্ষে খুশি করা সম্ভব না। চুনোপুটিগুলোকে তুই হাত করতে পারবি, কিন্তু ক্ষমতা হারানো সেই রাঘব বোয়ালগুলোকে তুই কখনো হাত করতে পারবি না।
এরা দিন দিন যত তাদের বল হারিয়েছে, আগের থেকে ততটা হিংস্র হয়ে উঠেছে। এবার দেখ, ঠিকই ধরে ফেলেছে তোকে। দেয়ালে পিঠ ঠেকে গেছে ওদের। এবার ওরা ওদের যা আছে তা নিয়ে আক্রমণ করবে। এখনো সময় আছে, সবগুলোকে রাস্তা থেকে সরিয়ে দে সময় মতো। অরণ্য গম্ভীর কণ্ঠে জবাব দিল, সেটা করা যাবে না রাজীব। আমি মাকে কথা দিয়েছি আর কখনো এসব কাজে নিজেকে জড়াবো না। তুই না জড়াতে চাইলেও ওরা তোকে জড়াতে বাধ্য করবে অরণ্য। এতকালে ক্ষমতার ঊর্ধ্বে থাকা এই ব্যক্তিগুলোর কেউ ধোয়া তুলসী পাতা নয়। ওদের হাতেও কত নির্দোষের রক্ত লেগে আছে। আর প্রয়োজনে তারা কতটা নিকৃষ্ট হতে পারে সেটা শম্ভুর লাশ থেকে ধারণা নিতে পারিস। তাই বলছি, ওদেরকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। আমি অপেক্ষা করছি কোনো প্রমাণ হাতে পাওয়ার, কিন্তু ওরা তো এখনও কিছু করেনি। কিছু করলে তাহলে না হয় আইনি ব্যবস্থা নিতাম। খুনাখুনির পর্যায়ে আমি যেতে চাই না। খুব ভালো, তাহলে তুই অপেক্ষা কর কখন ওরা তোর বুকে ছুরি চালাবে। রাগ করছিস কেন? আসলেই আমি কেন এত রাগ করছি? যেখানে তুই নিজের ঘাড়ে এত বড় বিপদ নিয়ে এত ঠান্ডা আছিস, আমি কেন চিন্তা করে মরছি জানি না। ধুর। বলতে বলতে পাশের কাঠের টুলটাতে লাথি দিল রাজীব। তার আঘাতে সেই টুলটা গড়িয়ে গিয়ে পড়ল বেশ খানিকটা দূরে। তুই একটু শান্ত হবি রাজীব। এখন মাথা গরম করার সময় নয়। পরিস্থিতি বুঝে আমার আগাম কিছু পরিকল্পনা করা দরকার এই মুহূর্তে। তোর সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, জানিস তুই। তাই এসব রাগ মাথা থেকে ঝেড়ে আগে ভাব কী করা যায়। রাজীব বেশ কয়েকটা লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দুই বন্ধুর মাঝে বেশ কয়েক ঘন্টা আলোচনা হলো এ বিষয়ে। একটা সিদ্ধান্তে উপনীত হতে হতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। শ্যামলী রুমার সাথে এই সময়টা বিভিন্ন গল্প করে কাটালো। সম্পর্কটা এর মাঝে তুমি থেকে তুইতে নেমে এসেছে। রুমা মেয়েটার মাঝে সবাইকে আপন করে নেওয়ার এক আশ্চর্য প্রতিভা রয়েছে। এই যে কত সহজেই শ্যামলীর সাথে মিশে গেছে মেয়েটা, যেন কত বছরের পরিচয় তাদের। কথায় কথায় জানতে পারে সেও তার মতো মা হারা গরিব ঘরের মেয়ে, বাবার আদরে বড় হয়েছে। রাজীবের সাথে বিয়ে তার পরিবারের অমতে হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা এখনও তাকে মেনে নেয়নি, তাই তারা আলাদা থাকে। এখানে সে কাউকে চিনে না, তাই কথা বলার মানুষও নেই। শ্যামলীকে তাই বারবার করে বলল যেন মাঝে মাঝে এখানে এসে ঘুরে যেতে। শ্যামলীও পুষ্পার পর এই প্রথম কোনো বান্ধবী পেল, সমবয়সী আরও একজন সঙ্গী পেয়ে সেও ভীষণ খুশি। এতক্ষণ হাসি খুশি সময় কাটলেও বিকাল পরে আসতেই ভীষণ চিন্তা হতে লাগলো তার। অরণ্যতা আর রাজীব সেই দুপুরে ঢুকেছে ওই ঘরে। এতক্ষণ কি এমন কাজের কথা বলছে কে জানে। উনি বের হলেন কিনা সেটা দেখার জন্য বারবার সেই ঘরের দরজার দিকে তাকাচ্ছে সে। রুমা তা লক্ষ্য করে তাকে খেপানোর জন্য বলল, বাব্বা, বিয়ের আগেই স্বামীকে চোখে হারাচ্ছিস শ্যামলী? তুই না বললি তুই এখনো বিয়েতে মত দিসনি? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে আমার ভাইয়ের প্রেমে পড়ে এরই মধ্যে হাবুডুবু খাচ্ছিস। শ্যামলী তার লজ্জা লুকোতে আলতো হাতে চাপ মারে রুমার বাহুতে। চোখ কটমট করে তাকিয়ে বলে, ধুর, বাজে বকিস না তো। আমি শুধু দেরি হয়ে যাচ্ছে তাই চিন্তা করছিলাম তোর ভাইয়ের প্রেমে কেন পড়তে যাব আমি। হয়েছে, আর লুকিয়ে লাভ নেই। তোর চোখে মুখে সব ফুটে উঠেছে। এতক্ষণে তো ভাইয়াও বুঝে গেছে তোর মনের খবর। আতকে ওঠে শ্যামলী। ভয়ের তো গলায় বলে, সত্যি সব ধরে ফেলেছেন উনি? রুমা হেসে ফেলে তার চেহারা দেখে। আরে পাগলি, এত ভয় পাচ্ছিস কেন বলতো? বলতো, বিয়ের আগে তোদের মনের মিল হচ্ছে, এটা তো ভালো খবর। কয়জনের ভাগ্যে হয় নিজের মনের মানুষের সাথে সংসার করার। সেখানে তো তুই ভীষণ ভাগ্যবতী বলতে গেলে। না চাইতেই সব তোর কাছে এসে ধরা দিচ্ছে। আমি এখনও অনেক ভয়ে আছি রে রুমা। উনি এমন হঠাৎ করে আমাকে প্রস্তাব দিলেন, কেন দিলেন সেটা আমি বুঝতে পারছি না। ওনার সাথে সময় কাটিয়ে এটুকু বুঝেছি উনি ছলনা করছেন আমার সাথে। কিন্তু আমার অনেক ভয় হয়, বিয়ের পর যদি হঠাৎ ওনার আমাকে পছন্দ না হয়, উনি আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যান। হাজার হোক ওনার রূপ, গুণ, সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই। আমি ওনার সাথে কোনো দিক দিয়েই যাই না। তার উপর আমি এককালে ওনাকে অনেক ঘৃণা করতাম। পরে যদি এসব নিয়ে অশান্তি হয়, তাহলে এই মনের মিল থাকবে তো? রোমা শ্যামলীর এক হাত নিজের হাতে নিয়ে বলে, শুধু শুধু চিন্তা করছিস তুই শ্যামলী।
ভাইয়াকে আমি বিয়ের আগে থেকে চিনি। উনি এমন ছেলেই নন। ওনার পেছনে কত সুন্দরী হন হয়ে ঘুরেছে। উনি ফিরেও তাকাননি তাদের দিকে। সেখানে উনি তোকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন। এর মানে নিশ্চয়ই তোকে তার মনে ধরেছে। আর উনি যেখানে তোর অবস্থান নিয়ে ভাবেননি, সেখানে তুই কেন অযথা চিন্তা করছিস? সব কথা বাদ দে, তুই এটা বল, ওনাকে এত কাছ থেকে জানার পর তুই পারবি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে? পারবি ওনাকে ভুলে যেতে? উত্তর যদি না হয়ে থাকে তাহলে বলবো আর দেরি না করে রাজি হয়ে যা। শ্যামলী বেশ হালকা অনুভব করলো নিজেকে কারো সাথে এই নিয়ে খোলামেলা কথা বলতে পেরে। অনেক দিন ধরে দ্বিধায় ভুগছিল সে। মনের মেঘ অনেকটাই কেটে যায় তার। এরই মধ্যে দরজা খোলার আওয়াজ আসতেই শ্যামলীর চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। সে তাকিয়ে দেখে উনি বেরিয়ে আসছেন, কিন্তু ওনাকে বেশ বিধ্বস্ত মনে হলো শ্যামলীর। ভেতরে যাওয়ার আগে উনি যতটা হাস্যোজ্জ্বল ছিলেন, তো এখন তার ছিটে ফোটাও নেই। চোখে মুখে বিরাজ করছে এক ধরনের বিষণ্ণতা। কিছু কি হয়েছে ওনার? ভাবতেই নিজের মধ্যেও চিন্তার উদ্রেক হলো শ্যামলীর। এদিকে এগিয়ে আসতে আসতে উনিও তাকালেন তার দিকে। চোখাচোখি হতেই তিনি তার ঠোঁট প্রসারিত করে হাসলেন, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছালো না। গাড়িতে করে ফেরার পথেও উনি বেশি কথা বলেননি। তার হাতটা শক্ত করে চেপে ধরেছিল শুধু সারাটা পথ। শ্যামলীর খুব জানতে ইচ্ছে হলো ওনার কেন কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু সংকোচ বোধের কারণে সে পারল না জিজ্ঞেস করতে। আকাশেরও বোধহয় মন ভারী আজ। গ্রীষ্মের সন্ধ্যাগুলো প্রায় এমন হয়। সারাদিনের উত্তপ্ত গরমের পর হঠাৎ করে আকাশ মেঘলা হতে থাকে। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তারা ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছে। ঘাটে বাঁধা নৌকাগুলোতে হারিকেনের আলো শোভা পাচ্ছে। এই দৃশ্যের মাঝেও আলাদা এক সৌন্দর্য রয়েছে। অন্য সময় হলে সে নিশ্চয়ই হাসি মুখে এই দৃশ্য উপভোগ করত, কিন্তু এখন পৃথিবীর কোনো সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে ইচ্ছে হলো না শ্যামলীর। তারা গিয়ে নৌকায় বসতেই মাঝি তাদের বলে গেল, ঝড় আইব মনে হয় সাহেব, দোকানপাট পরে খোলা পামো না। আমার হারিকেনের তেল ফুরাই যাইব। আপনারা বহেন, আমি কেরোসিন লইয়া আইতাছি। উনি যাওয়ার ক্ষণিক পরেই নামলো বৃষ্টি। বৃষ্টির বেগ বাড়ায়। ছাউনির ভেতর পর্যন্ত বৃষ্টির ছাট এসে লাগতে লাগলো। অরণ্য ছাউনির মুখে বসায় ওনার এক পাশ পুরো ভিজে যাচ্ছিল, কিন্তু তার এতে কোনো হেলদোল নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি বাইরের বৃষ্টির দিকে। বাতাসের ঝাপটা এসে বারবার ওনার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। ওনার এই নীরবতা, ওনার ভাবলেশীনতা বড্ড অসহ্য লাগছে তার। সে নিজে যে টুকটাক কথা বললেও তিনি মুখে সেই মেকি হাসি ঝুলিয়ে জবাব দিচ্ছেন, যা আরও অসহ্যকর লাগলো তার। শেষমেশ নিজেই অরণ্যর গা ঘেঁষে ঝুঁকে প্লাস্টিকের পর্দাটা টেনে দিল। কমে এলো বৃষ্টির শব্দ। ছাউনির ভেতরটা হারিকেনের আলোয় ছায়া এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করলো। অরণ্যের দৃষ্টির সামনে প্লাস্টিকের পর্দা নেমে আসতেই ধ্যান ভঙ্গ হয় তার। চকিতে ফিরে তাকায় সে নিজের শরীরে ঝুঁকে পড়া শ্যামলীর দিকে। শ্যামলীও তাকায়। চোখাচোখি হতেই লজ্জায় পড়ে যায় সে। এমন বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লেগে যাবে আপনার, ইতস্তত করে বলেই নিজের জায়গায় ফিরে যেতে নিলে তার বাহু ধরে আটকে দেয় অরণ্য। একে অপরের মাঝে কয়েক ইঞ্চির ব্যবধান। একে অপরের নিঃশ্বাস গুনতে পারছে তারা এই নিস্তব্ধ পরিবেশে। স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আবদার করল অরণ্য, একবার জড়িয়ে ধরবে আমাকে, শুধু একবার। শ্যামলীর জন্য হঠাৎ সেই আবদার ফেরানো দায় হয়ে উঠল। এগিয়ে গিয়ে অরণ্যর বুকে মাথা রেখে দু হাত আলিঙ্গন করল তাকে। অরণ্য চমকে ওঠে। শ্যামলী যে তার আবদার রাখবে আশা করেনি সে। অবাকতার রেশ কাটিয়ে আবার খুশির ঝিলেই দেখা দিল তার চোখে মুখে। নিজেও তার প্রেয়সীকে দু হাতে আগলে নিল নিজের বাহুবন্ধনীতে। চোখ বন্ধ করে মাথার ভার ছেড়ে দিল তার ছোট কাঁধটার উপর। শ্যামলী ধীরে ধীরে তার মাথায় পেটে হাত বোলাতে লাগলো। মনের দুশ্চিন্তার ভার অনেকটা হালকা হয়ে আসে অরণ্যর। যেন গ্রীষ্মের দাবদাহের পরে এক পশলা বৃষ্টি তার হৃদয়ে হয়েছে। প্রশান্তিতে ভরে যায় তার মনটা। শ্যামলী জড়িয়ে আসা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, চলার পথে বাধা আসবে, হতাশ হলে হাত ছেড়ে দিলে হবে না। অরণ্য মুচকি হাসলো। তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে মেয়েটি। তুমি আমার মনের খবর রাখো তাহলে শ্যামাবতী। কিভাবে বুঝলে আমার মন? বুঝতে আর পারলাম কই,
কি হয়েছে আপনার, বলবেন আমাকে? অশান্তি, কোথাও একটু শান্তি নেই। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে আর মাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই, তবেই শান্তি মিলবে। প্রায়শ্চিত্তের পথ বড্ড কঠিন শ্যামাবতী। এই যে পথে হেঁটেছে, যে এই পথে হেঁটেছে সেই জানে শুধু পাপের বোঝা বয়ে বেড়ানো কতটা কষ্ট। আপনার এমন কথাগুলো আমি একদম বুঝতে পারি না। সময় হলে একদিন তোমাকে সব খুলে বলবো, তখন সব বুঝতে পারবে। তারপর নেমে আসে নীরবতা। একজন আরেকজনের বিক্ষিপ্ত মনে প্রশান্তি যোগাবার চেষ্টায় মগ্ন হয়ে পড়ে। খানিক বাদে বৃষ্টির বেগ কমে আসতেই মাঝি ফিরে এসে বৈঠা বাইতে শুরু করে। দুজন দুজনকে ছেড়ে বসে। শ্যামলীর চোখে মুখে খেলা করে এক রাশ লাজুকতা। অরণ্যর ঠোঁটের কোণে খেলা করে প্রশান্তির হাসি। নীরবতা ভেঙে অরণ্য বলল, এখন তো বলে দাও, কি বলবো? বিয়ে করবে আমাকে? শ্যামলী লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। এটা এখনো বলে দিতে হবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। করব। জবাব শুনে অরণ্যর হাসি আরও খানিকটা প্রসারিত হলো। সে এবার প্যান্টের পকেট হাতরে একটা পুঁটলি বের করে আনলো। শ্যামলী জিজ্ঞেস করলো, এটা কি জমিদার বাবু? অরণ্য পুঁটলি খুলে এক জোড়া রূপোর বের করে আনে। ওনার প্রথম উপহার, আমার প্রথম উপহার। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য আমার ভালোবাসা দিয়ে গড়িয়ে রেখেছি তোমার জন্য। কখনো খুলবে না আমার ভালোবাসার চিহ্নটা। বলতে বলতে শ্যামলীর পা উন্মুক্ত করে নিজ হাতে দুই পায়ে নূপুর জোড়া পরিয়ে দেয় অরণ্য। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শ্যামলী। আনন্দে চোখের কর্নিশে অশ্রু জমে যায়। আপনি আমাকে নিয়ে এতটা ভাবেন জমিদার বাবু? অরণ্য তার পা থেকে চোখ সরিয়ে তার চোখে চোখ রেখে বলে, অরণ্য, আমার নাম ধরে ডাকার অভ্যাসটা করে নাও। তোমার মুখে জমিদার বাবু ডাকটা বড্ড মেমনার লাগে। এটা কেমন কথা? কেউ এভাবে নাম ধরে ডাকে নাকি? তুমি ডাকবে? বিয়াদব বলবে লোকে আমাকে। আচ্ছা তাহলে শুধু আমরা যখন একা থাকবো তখন ডাকবে, যেমন এখন একবার ডাকো নাম ধরে। শ্যামলী লজ্জায় পড়ে মুখ লুকোয় আঁচলে। পরে, আচ্ছা ঠিক আছে, আজ এটুকুনিতে ছাড় দিলাম। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে আমার নাম শোনার। সদ্য শুরু হওয়া সম্পর্কটা আরও গভীর হতে থাকে। পথ ফুরিয়ে আসে, কেটে যায় সময়। নৌকা থেকে নেমে বেশ খানিকটা পথ হাঁটতে হলো তাদের। বৃষ্টির ফলে গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত। গরুর গাড়িও চাকা গেড়ে যাওয়ার ভয়ে আগায় না সেদিকে। অগত্যায় এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে সাবধানে পা ফেলে হেঁটে চলতে হয় তাদের। তবে বিরক্তি নেই দুজনের কারো মাঝে। দুজনে হাত ধরে এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে হেঁটে যাচ্ছে। শ্যামলী পিছলে পড়তে নিলেই অরণ্য শক্ত হাতে সামলে নিচ্ছে। দুজনের ঠোঁটে বিরাজ করছে আত্মতুষ্টির হাসি। পরিবেশ যেন এই মুহূর্তে এই রূপে শুধু তাদেরকে আরও কাছাকাছি আনার জন্যই সেজেছে। শ্যামলীর বাড়ির সামনে আসতে আসতে দুজনেই ভিজে একাকার এখন। অরণ্যের চুলগুলো কপালে অবিন্যস্ত লেপ্টে আছে। শ্যামলীর আজও ভীষণ ইচ্ছে করলো সেগুলো ছুঁয়ে আরও খানিকটা এলোমেলো করে দিতে, কিন্তু সংকোচে সেটা করতে পারল না সে। নিজেদের হাতের বন্ধনীর দিকে দৃষ্টি নামিয়ে বলল, ভেতরে চলুন, ভিজে গেছেন পুরো। কাপড় বদলে বৃষ্টি কমার অপেক্ষা করুন, আমি চা করে দেব। প্রস্তাবটা বেশ লোভনীয়, কিন্তু আফসোস, মানা করতে হচ্ছে আমাকে। দেরি হয়ে যাচ্ছে, মা আবার আমি না ফেরা পর্যন্ত ঘুমাতে যাবেন না। আচ্ছা তাহলে আর আটকাবো না, বাড়ি গিয়ে কাপড় ছেড়ে গরম কিছু খাবেন, নয়তো জ্বর আসবে। অরণ্য মাথা দুলিয়ে সায় জানালো। তাদের হাতের বাঁধন আলগা করে ঠোঁটের কাছে এনে তার হাতের পিঠে গভীর চুমু খেয়ে ছেড়ে দিল হাতটা। এবার যাও। শ্যামলী লজ্জায় দৌড়ে বাড়ির বারান্দায় চলে আসে। ওনার শীতল অধরে স্পর্শ করা স্থানটায় উষ্ণতা ছড়িয়ে পড়ল। কি মনে হতে আবার ফেলে আসা রাস্তার দিকে তাকালো। দেখলো উনি এখনো তাকিয়ে আছেন তার দিকে নির্বিশেষ। এই ক্ষণিকের দৃষ্টি বিনিময় আবার অনুভূতির প্রলয় সৃষ্টি করলো তার বুকে। বাড়ির দরজা খুলতেই আর সেই সর্বনাশা দৃষ্টির দিকে না তাকিয়ে দৌড়ে নিজ ঘরে দিয়ে দৌড় লাগিয়ে দিল। শ্যামলী চোখের আড়াল হতেই অরণ্য জমিদার বাড়ির পথে হাঁটা ধরল। আজ ভীষণ খুশি সে। অনেকদিন পর এতটা খুশির দেখা পেয়েছে সে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে কাউকে ছিনিয়ে নিতে দেবে না সেই তার এই খুশির ভাগটা।
বাড়িতে পা রাখতে মাকে যথারীতি বসার ঘরে বসে তার জন্য অপেক্ষা করতে দেখতে পায়। তাকে দেখেই চোখ মুখের উৎকণ্ঠার ছাপ মিলিয়ে যায় তার। অবশেষে ফিরলে তবে? আমি এদিকে চিন্তায় শেষ। তুমি সকালে বের হলে এখনো ফিরলে না। তার উপর শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। যাক, তবু শান্তি, ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছো। যাও, গিয়ে কাপড় ছেড়ে এসে খেতে বসো। তারপর আমাকে জবাব দিতে হবে। কিন্তু বৌমার রাগ ভাঙাতে পারলি কিনা? আর কতদিন আমার ঘর এমন শূন্য পড়ে থাকবে? আমার পুত্রবধূ চাই, নাতি নাতনি চাই এবার। অরণ্য হেসে ফেলে মায়ের কথা শুনে। দ্রুত কদমে গিয়ে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার কোলে মাথা রাখে আনন্দিত কণ্ঠে বলে, তোমার বৌমা হ্যাঁ বলেছে মা। আমি আজকে অনেক খুশি, অনেক অনেক বেশি খুশি। চারুলতা ছেলের মুখের হাসি দেখে নিজেও স্বস্তি পায়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তাহলে আমিও অনেক খুশি। আজ সকাল থেকেই শ্যামলীর মনটা বেশ ফুরফুরে। বাবা ভাই কাজে যাওয়ার পর থেকে সারা ঘর কারণে অকারণে ছুটে বেড়াচ্ছে। হাঁটার তালে তালে পায়ের নুপুরগুলো রুমঝুম করে বাজছে। সেই ধ্বনি তাকে মনে করিয়ে দিচ্ছে কালকে ওনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। কালকের স্মৃতিগুলো মনে করে ঠোঁটের কোণ থেকে হাসি সরতে চাইছে না তার। তবে সারা ঘর ছুটোছুটি করার আরও একটা বিশেষ কারণ আছে। আজ দুপুরে তার বাবা ফিরলে সে জমিদার বাড়ি যাবে ঠিক করেছে। সেদিনের উদ্ধত ব্যবহারের জন্য ওনার মায়ের কাছে ক্ষমা চাইতে। এই নিয়ে ভেতরে ভেতরে একটি ভীতিও কাজ করছে। যদিও বাবা বলেছেন জমিদারনি চারুলতা মানুষটা অনেক অমায়িক, তবুও উনি তার হবু শাশুড়ি। সে আজ পর্যন্ত যত শাশুড়ি পুত্রবধূর সম্পর্কে দেখেছে সবগুলো সাপে নেউলের সম্পর্ক। কেউ একজন আরেকজনকে ছাড় দেয় না। পান থেকে চুন খসলেই লেগে যায় দুটোতে। অথচ পরের বৌজি এর সাথে ওদের ব্যবহার কত অমায়িক। মুখে যেন মধু ঝরে তখন। সে মাঝে মাঝে ভাবে এরা নিজেরাও তো একজন আরেকজনের সাথে একটু মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারে, তাহলেই তো এত অশান্তি হয় না। যাকগে সে কথা। সে মনে মনে প্রার্থনা করছে তার শাশুড়ি যেন এমন না পড়ে। আসলে যেন তার কখনো না পাওয়া মায়ের আদর তার শাশুড়ির কাছ থেকে পেতে পারে। সেজন্যই চটপট হাতের কাজগুলো সেরে নিচ্ছে শ্যামলী। জমিদার বাড়ি যাবে, কবে আসবে তারই আত্মা নেই। দেরি হলে কাজগুলো জমে যাবে। এসে আবার পড়তেও বসতে হবে। 1 মাস পর পরীক্ষা তার। তার বাবার ফিরে আসার সময় প্রায় হয়ে এসেছে। তারও রান্না প্রায় শেষ। সবে উনুন থেকে ভাতের হাঁড়ি নামিয়ে জল ছিটিয়ে আধপোড়া লাকড়ির আগুনটা নিভাচ্ছিল সে। তখনই হঠাৎ মুখ দুয়ার থেকে কারো ফেঁসে গলার স্বর ভেসে আসে, বাড়িতে কেউ আছে? এই বুড়োটাকে খোদার নামে কিছু দে কেউ। শ্যামলী ভ্রু কুচকে ওঠে। এই ভর দুপুরে আবার কে এলো? সে গামছায় হাত মুছে তস্ত পায়ে এগিয়ে যায় সামনের ঘরে। ঘরের জানালার কপাটি কপাটি খুলে হাত ছাড়ে শ্যামলী। কে এসেছো গো? কাকে চাই? বৃদ্ধ ফকির উত্তর দেয়, মারে, আমি এক ঠিকানাহীন পথিক। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। তৃষ্ণায় প্রাণ যায় যায় অবস্থা। অনেকদিন খাওয়াও হয় না। আমাকে খোদার নামে কিছু দিতে পারবি? শ্যামলী এবার ভালো করে উকি দেয় জানালার বাইরে। থুরথুরে এক বুড়ো, বয়সের ভারে কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন। পরনে তার সাদা ছেঁড়া আলখেল্লা, মাথায় লাল রংচটা গামছা বাঁধা, কাঁধে একটা পুটলি, মুখে এক গাল সাদা দাড়ি। বৃদ্ধ মুখটা ঘেমে লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড দুর্বল তিনি। গ্রীষ্মের এই এক জ্বালা। কাল সারা রাত বৃষ্টি পড়ায় রাতের পরিবেশটা ঠান্ডা যতটা ছিল, সকালবেলা মেঘ কেটে রোদ উঠতেই সেই ঠান্ডা পরিবেশকে মরীচিকায় পরিণত করে পুরাদমে গরম পড়েছে। এমন কাঠফাটা রোদ্দুরে সে ঘরের চালের নিচেই ঘেমে একাকার। এই ক্ষুধার্ত বৃদ্ধের না জানি কত কষ্ট হচ্ছে। শ্যামলীর বেশ মায়া হলো লোকটার প্রতি। তার প্রিয় দাদিটাও এই বয়সে মারা গিয়েছিলেন। সে এগিয়ে গিয়ে সম্মুখ দুয়ার খুলে দিয়ে বারান্দায় এসে বলে, ভাত খাবে চাচা? সবে গরম গরম উনুন থেকে নামিয়েছি, সাথে বেগুনের তরকারি আর পুঁটি মাছের ঝোল। আমার কাছে এটুকুই আছে, চলবে তোমার? বৃদ্ধ ফকিরের মুখে হাসি ফুটে। তার ফ্যাঁসে গলায় বলে সে,
ভাত হলে তো বেশ ভালো হয় মা, কতদিন খাই না ভাত। শ্যামলী হেসে বারান্দার মাদুরটা তুলে বিছিয়ে দিয়ে বলে, তুমি এখানে বসো চাচা, আমি এক্ষুনি ভাত বেড়ে আনছি। বৃদ্ধ ফকির হাসি মুখে তার লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে গিয়ে বসে মাদুরের উপর। শ্যামলী এক এক করে ভাতের থালা, তরকারির বাটি, পানির জগ আর গ্লাস এনে রাখে তার সামনে। বৃদ্ধ ফকির শুরুতে তৃষ্ণা মিটিয়ে পানি পান করলেন, তারপর হাত ধুয়ে বেশ তৃপ্তি সহকারে ভাত খেতে লাগলেন। শ্যামলী সামনে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে তাকে। বৃদ্ধ ফকির খেতে খেতে হেসে বলেন, তুই মেয়েটা তো বেশ লক্ষ্মী, বহু দুয়ারে ঘুরে বেরিয়েছি আমি বুঝলি। অনেকে মায়া দেখিয়ে কিছু খেতে দিল, এভাবে মমতা ভরে বসিয়ে খাওয়ায়নি, পাশে বসে পাখার বাতাস করেনি। আমার দাদি বলতেন চাচা, আমার মা আমি পেটে থাকতে অনেক অসুস্থ ছিলেন, ওনার নিজের জানের চিন্তা ছিল না, দিনরাত প্রার্থনা করতেন যাতে তার পেটের সন্তানের কিছু না হয়। আমার মা নাকি আমি পেটে থাকতে মানত করেছিলেন, তার সন্তান সুস্থ শরীরে দুনিয়ায় আসলে উনি কখনো ক্ষুধার্ত মানুষ ফেরাবেন না, দরকার হলে নিজে না খেয়ে থাকবেন, তবুও তাদের খাওয়াবেন। তাদের উছিলায় হলেও যেন খোদা তার সন্তানকে সুস্থ রাখেন। তার ডাক খোদা শুনেছিলেন আমি সুস্থ শরীরে জন্মেছি, কিন্তু সেই মানত পূরণ করার জন্য আমার মাটাই বেঁচে ছিল না আর। তাই আমি যতটা পারি চেষ্টা করি ওনার মানত পূরণ করার। উনি যে আমাকে এত ভালোবাসতো, এটার দ্বারা আমি ওনাকে বোঝাতে চাই আমি ওনাকে ততটাই ভালোবাসি। উনি এখন যেখানে আছেন, আর যদি আমি ওনাকে আমাকে দেখে থাকেন, তিনি যেন বুঝতে পারেন আমি ওনাকে এক মুহূর্তের জন্য ভুলে যাইনি। বৃদ্ধ ফকিরের কপাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শ্যামলী আতুকে উঠে বলে, এ কি চাচা, আমার কথা শুনে কাঁদছেন? আমার জন্য কাঁদবেন না, আমার মায়ের জন্য খাওয়া শেষে দোয়া করবেন, তাতেই হবে। চোখ মুছে ফেলুন, ভাত পাতে কাঁদতে নেই। বৃদ্ধ ফকির হাতের পিঠ দিয়ে অশ্রু মুছে বলেন, মানুষের ভালোবাসা কত সুন্দর রে মা, আমি যত দেখি ততই অভিভূত হই। এই ভালোবাসা নিজের অন্তরে ধারণ করার লোভ আমি কখনো ছাড়তে পারিনি। এজন্যই হয়তো মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। অন্যান্য জাতির মাঝে এত অমায়িক ভালোবাসা দেখা যায় না, তাদের চলচালন ভিন্ন, কেউ কেউ মারাত্মক হিংস্র। এদের বিতৃষ্ণা থেকে মনের খোরাক মেটাতে পালিয়ে বেড়াই আমি, যদিও হিংস্রতা মানুষের মাঝেও আছে। এরাও নিজের প্রয়োজনে নিজের স্বজাতির প্রতি হিংস্র হয়ে ওঠে। তবুও কিছু মানুষ তেমনি ভালোবাসতে জানে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসতে জানে। এই ভালোবাসার শক্তি অনেক। কিছু ভালোবাসার পরিণতি যেমন অমায়িক সুন্দর, কিছু ভালোবাসার পরিণতি ঠিক ততটাই ধ্বংসাত্মক। শ্যামলী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বৃদ্ধ ফকিরের কথা শুনে। ওনার কথাগুলোর অর্থ কিছুই বোধগম্য হলো না তার, তবে শুনতে বেশ ভালো লাগলো কেন যেন। সে খাওয়ার সময় আর কথা না বাড়িয়ে বলল, আর একটু দেব ভাত। বৃদ্ধ ফকির শেষ লোকমা মুখে পুরে হাত চেটে পুটে খেতে খেতে বললেন, না রে মা, একটু তাড়া আছে আমার, অনেক বেশি সময় পার করে ফেলেছি। শ্যামলী আবার কিছু বুঝে উঠতে পারল না তার কথা। বৃদ্ধ ফকির এদিকে হাত ধুয়ে নিজের আল খেলনার হাত মুছতে মুছতে থাকে। শ্যামলী আতকে উঠে বলে, আরে গায়ে মুছেন না চাচা, আমি ন্যাকড়া দিচ্ছি তোমায়। বৃদ্ধ ফকির ব্যস্ত হাতে তার পটুলি হাতাতে হাতাতে বললেন, ওসবের সময় নেই, দেখি হাত বাড়া তোর। শ্যামলী কিছু বুঝতে না পেরে বলল, বুঝলাম না, হাত বাড়াবো মানে? আরে পরে সব বুঝতে পারবি, এখন তোর বাম হাতটা আমার সামনে বাড়িয়ে ধর দেখি। শ্যামলী কিছু বুঝতে না পেরে অগত্যা তার হাতটা বাড়িয়ে ধরল সামনে। বৃদ্ধ ফকির তার পুটলি হাতরে একটা কালো মোটা শিকল বের করে এনে দু হাতে ধরল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, তোকে বলেছিলাম কিছু ভালোবাসার পরিণতি যেমন অমায়িক সুন্দর, কিছুর ততটাই ধ্বংসাত্মক। এটা সেই ধ্বংসাত্মক পরিণতির একটি চরম চরম দুর্ভাগা ছিল সে। জন্ম থেকে একটা নিয়ম বিরুদ্ধ উপায়ে জন্ম দেয়া হয়েছিল তাকে, যার ফলে সে অমরত্ব নিয়ে জন্মেছিল। তার স্বভাব ছিল তার স্বজাতির নিয়ম বিরুদ্ধ। সেই জীবন সে বেছে নিয়েছিল, সেটাও ছিল নিয়ম বিরুদ্ধ। ফলে পরিণত হয়েছিল তার এই অভিশপ্ত শিকলে বন্দী হয়ে। এই অভিশপ্ত শিকল থেকে মুক্ত করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করার উপায়টাও চরম অভিশপ্ত এক উপায়। এটাও একটা নিয়ম বিরুদ্ধ কাজ ছিল, যেটা আমি করেছিলাম। ওকে এভাবে বন্দি করতে গিয়ে আমি আমার অনেক শক্তি খুইয়েছি, তবুও বাধ্য হয়েছি ওকে বন্দি করতে, কারণ এটা না করলে মর্তলোক এবং পাতালপুরী দুই লোকে সমান তালে ধ্বংসলীলা চলত।
তবে ওর এত খারাপ বৈশিষ্ট্যের পরেও আমি ওকে ভীষণ মায়া করি। বাচ্চার অনেক কষ্ট পেয়েছে রে মা। সে এখন অনেক কষ্টে আছে। তুই আমাকে খুশি করেছিস, তাই তোকে আমি সেই অভিশপ্ত মাধ্যম বানাতে পারি না, যার ফলে এই দুর্ভাগ্য শিকলের মতো বিলীন হয়ে যাবে। তবে আমি ওর লাগাম তোর হাতে দিতে চাই। সামনে বিপদ ঘনিয়ে আসছে। আমি মানুষের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবো না। পারলে একমাত্র ওই পারবে তোর প্রিয়জনদের সেই বিপদ থেকে রক্ষা করতে। শুধু মনে রাখিস, যতক্ষণ না ও তোর বশ্যতা স্বীকার করছে ততক্ষণ ওকে বাইরে আসার অনুমতি দিবি না। সে তার হিতাহিত জ্ঞানে নেই। ও মুক্তি পেলে আবার শুরু হবে ধ্বংসলীলা। তাই খবরদার ওকে মুক্তি দিবি না, তোর বশ্যতা স্বীকার না করা পর্যন্ত। শ্যামলী আশ্চর্য হয়ে শুনছিল বুড়ো ফকিরের কথা। ওনার কথার একটাও তার বোধগম্য হলো না। তবে তার কথাগুলো থেকেও বেশি আশ্চর্যজনক ছিল পরের ঘটনাগুলো। বৃদ্ধ ফকিরের আঙুলের ইশারায় সেই শিকলটি হঠাৎ কুণ্ডলি পাকে তার বাম হাতের কলায় পেঁচিয়ে যেতে লাগলো। তারপর ধীরে ধীরে সংকুচিত হয়ে সেটা একটি চিকন চেইনের আকার ধারণ করে, যা পুরোপুরি তার কলাইয়ের সাথে গেঁথে গেল। সাথে সাথে তার শরীরে এক ঝাঁকুনি অনুভব করে সে সেখানে জ্ঞান হারায়। ঘটনাগুলো এতটাই দ্রুত হয়ে ঘটে গিয়েছিল যে সে ঘটনা দেখে আতঙ্কিত হওয়ার অংশ অবকাশটুকুও পায়নি। ছাড়বো না, তাদের সবকটাকে শেষ করতে হবে। শ্যামলী মা। ভয়ঙ্কর এক কণ্ঠস্বর শুনে ধরপড়িয়ে উঠে বসে শ্যামলী। ঘেমে নিয়ে উঠেছে তার শরীর। জোরে জোরে শ্বাস টানতে থাকে সে। আবার তার বাবার কণ্ঠ শোনা যায় এবার। শ্যামলী মা, ঠিক আছিস তুই? শূন্য দৃষ্টিতে পাশ ফিরে তাকায় শ্যামলী। তার বাবা পানির গ্লাস হাতে তার দিকে চিন্তিত অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে। আশেপাশে অবলোকন করে দেখে সে সামনের ঘরের চৌকিতে বসে আছে। সে হঠাৎ কিছু মনেও করে উঠতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আমি এখানে কেন? আমি একটু আগে বাড়ি ফিরে দেখি তুই বারান্দায় এঁটো থালাবাটির পাশে অজ্ঞান হয়ে পড়ে আছিস। কি হয়েছে তোর? শরীর খারাপ? আর দৌড় খুলেছিলি কেন? তুই তো কখনো এভাবে বাইরে গিয়ে খাবার খাস না। শ্যামলী কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকে তার বাবার দিকে। তারপর তার কথার অর্থ বোধগম্য হতেই হঠাৎ তার মনে পড়ে যেতে থাকে একটু আগে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো। মনে পড়তেই যেন তার শির দ্বারা বয়ে এক শীতল স্রোত বয়ে যায়। নিজের অজান্তেই ভীত চোখে তার বাম হাতের কলাইয়ের দিকে তাকাতেই সে সেই জিনিসটা নিজের কলাইয়ে বাঁধা দেখতে পায়। কি ছিল এসব? সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে এবার। তুমি আর কাউকে দেখোনি আমার সাথে? তার বাবা চিন্তিত কণ্ঠে বলে, আরও কেউ এসেছিল নাকি বাড়িতে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? শ্যামলী বাবার চিন্তিত মুখের দিকে তাকিয়ে দমে গেল। কি বলবে তাকে? সে নিজেই তো কিছু বুঝে উঠতে পারছে না কি ছিল সব। শুধু বাবাকে চিন্তায় ফেলা ঠিক হবে? সে নত কণ্ঠে জবাব দেয়, না বাবা, আমার অনেক গরম লাগছিল, তাই দরজা খুলে বাইরে খেতে বসেছিলাম। হয়তো গরমে অজ্ঞান হয়ে গেছিলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার তার বাবা। আমি তোকে এভাবে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম অনেক। যাক, চিন্তামুক্ত হলাম এবার। যা গিয়ে পুকুর থেকে কয়েকটা ডুব দিয়ে আয়, তাহলে একটু ভালো লাগবে তোর। আমার খাবার আমি নিজে বেড়ে খেয়ে নেব। আর জমিদার বাড়ি কাল যাস না হয়, শরীর বেশি খারাপ হলে। জমিদার বাড়ির কথা শুনে হুঁশ ফিরে তাকে জমিদার বাড়ি যেতে হবে এই কথাটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল এতক্ষণ। একবার এই কথাটা অরণ্যকে বলে দেখবে, উনি তাকে বিশ্বাস করবেন তো। কিন্তু কাউকে না বলেও তো শান্তি পাবে না সে। হঠাৎ প্রচণ্ড ভয় লাগছে তার। বারবার তার মনে হচ্ছে সে একা নয়, কেউ আছে তার আশেপাশে। না বাবা, আমি ঠিকই আছি। আমি জমিদার বাড়ি যাব আজ। তুই তোর শরীর বুঝে দেখ যেতে পারবি কিনা। এখন একটু বসে জিরিয়ে নে। বলে তার বাবা চলে গেলেন। আর শ্যামলী লেগে গেল হাতে সেই জিনিসটা খুলে ফেলার প্রচেষ্টায়। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও সে কোনো মতে খুলতে পারল না। সে তার হাতের চেইনটা যেন তার হাতের মাংসের সাথে কেটে বসেছে এটি। শ্যামলী দুরু বুকে উঠে দাঁড়ায়। মাথা আর কাজ করছে না। বাবা ঠিকই বলেছে, পুকুরে ঠান্ডা জলে ডুব দিয়ে আসলে হয়তো একটু ভালো লাগবে। সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে পুকুর পাড়ে হাঁটা দেয়। এ সময় পুকুর পাড়ের এদিকে কেউ আসে না সাধারণত। অন্য সময় সে এই বিষয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করল। আজ হঠাৎ অজানা ভয় কাজ করছে তার মনে। সে এখনও সেই অনুভূতি ঝেড়ে ফেলতে পারছে না যে কেউ আছে তার সাথে।
দুপুরের ঘটনার কারণেই কি এমন মনে হচ্ছে তার? তার ভাবনার মাঝে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে হাজির হয় সে। এক পা দুই পা করে পুকুরের পানিতে নেমে পড়ে শ্যামলী। তারপর বড় একটি শ্বাস নিয়ে চোখ বন্ধ করে পানিতে ডুব দিল পুকুরের পানিতে। চোখের উপর অন্ধকার পর্দা নেমে আসতেই হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল তার সামনে। একটা অন্ধকার স্থান, সূর্য বা চন্দ্রের আলোর ছিটে ফোটাও নেই সেখানে। চারপাশে যেদিকে দু চোখ যায় গরম উত্তপ্ত লাভা। চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দেখতে কিছু প্রাণী। সেই লাভার উত্তাপ হঠাৎ তার হাতে অনুভব হলো যেন। হুট করে চোখ খুলে পানির উপরে উঠে আসে শ্যামলী। জোরে জোরে শ্বাস টানতে থাকে। এটা কি ছিল? এবার কোনো মনের ভুল নয়, কিছু একটা ঘটেছে তার সাথে, যা সে বুঝতে পারছে না। সে আর ডুব দেওয়ার সাহস পেল না। ব্যস্ত হাতে নিজের শরীরে কোনো মতে পানি ছিটিয়ে দ্রুত পালিয়ে আসে সেখান থেকে। তাকে একবার কারোর সাথে কথা বলতেই হবে এই ঘটনা নিয়ে, মনে মনে ঠিক করে সে। বাড়ি ফিরে বাবাকে ঘুমিয়ে পড়তে দেখে সে তাকে আর জাগালো না। নিজে তৈরি হয়ে জমিদার বাড়ির দিকে হাঁটা ধরে। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন সে জমিদার বাড়ি পৌঁছে যায় বুঝতেই পারেনি সে। তার ঘোর কাটে প্রবেশ মুখের রক্ষী দুটো সম্বোধন শুনে। সে সম্মুখ দুয়ারে কাছে পৌঁছাতেই দুই রক্ষী সমস্বরে বলে ওঠে, সালাম নেবেন ছোট মালকিন। চমকে উঠে শ্যামলী আশেপাশে তাকায়। না, সে ছাড়া তো কেউ নেই আশেপাশে। সে অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল, আপনারা কি আমাকে কিছু বলছেন? সালাম দিছি আপনারে ছোট মালিক। জমিদারবাবু সকালবেলা আমাকে সবাইরে বকশিস দিচ্ছেন। আপনাকে নাকি বিয়া ঠিক হয়েছে। দোয়া করি যেন আপনার সারা জীবন ভালো থাকেন। দুজনের একজন মাথা নিচু করে নম্রভাবে জানালো। শ্যামলী হঠাৎ নিজের সকল উৎকণ্ঠা ভুলে লজ্জায় পড়ে যায়। এই অসভ্য লোকটার কি কোনো কিছুতেই তর্স হয় না? কাল রাতে সবে হ্যাঁ বলেছে সে। এখনও এই নিয়ে দুই পরিবার বসে কথা বলা বাকি, আর উনি এর মধ্যে সবাইকে জানিয়ে দিয়েছেন। তার ভাবনার মাঝে আরেক রক্ষী বলে ওঠে, জমিদার বাবু আমের পেটি গঞ্জে পাঠানোর লাইগা ঘাটে গেছেন তদারকি করাইতে মালকিন। উনি এখনও ফিরেন নাই, আপনার অপেক্ষা করন লাগবো। শ্যামলী ইতস্তত কণ্ঠে বলে, আমি বড় মালকিনের সাথে দেখা করতে এসেছি, উনি আছেন। বড় মালকিন আছেন অন্ধরমহলে, আপনি ভেতরে আহেন মালকিন, আমি আপনারে লইয়া যাইতেছি। শ্যামলী চুপচাপ মাথা দুলিয়ে রক্ষীর পিছু যেতে যেতে আশেপাশের পরিবেশ অবলোকন করতে থাকে। এই প্রথম জমিদার বাড়ি আসা তাদের গ্রামের জমিদার বাড়ি থেকেও এটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। সম্মুখ পথ থেকে বাড়ির সিঁড়ি পর্যন্ত একটা সরু পথ চলে গেছে। চারপাশে বিভিন্ন রকমের গাছগাছালি। বাড়ির এক পাশে পাথরের ঘাট বাঁধানো মস্ত বড় এক পুকুর, আর পুকুরের চারপাশে সবগুলো লাল জবা ফুলের গাছ। ফুল ফুটে আছে সেখানে থরে থরে। শ্যামলী একটু থমকে দাঁড়িয়ে উপভোগ করলো সেই সুন্দর দৃশ্য। এক দেখাতেই পুকুর পাড়টার প্রেমে পড়ে যায় সে। মৃদু মন্ত্র বাতাসের ভিড়ে একরাশ জলরাশি, আর তাকে ঘিরে একটি ফুলের রাজ্য। এখানে কিছুক্ষণ বসলেই যে কারো মন ভালো হতে বাধ্য। এক মুহূর্ত সেদিকে তাকিয়ে ভেতরে হাঁটা ধরল সে। একদিন এই বাড়ি তার ঠিকানা হতে চলেছে। এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ সে সহস্রবার পাবে ওনার সাথে। ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে তার। এর মাঝে সে ক্ষণিকের জন্য ভুলে গেল আজ ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো। জমিদার বাড়ির দাসী শ্যামলীকে সসম্মানে চারুলতার ঘরের সামনে নিয়ে আসে। তাকে আগেই খবর পাঠানো হয়েছে যে শ্যামলী তার সাথে দেখা করতে এসেছে। দাসী তাকে উদ্দেশ্য করে বলে, আপনি ভেতরে যাইতে পারেন ছোট মালকিন, বড় মালকিন আপনার জন্য অপেক্ষা করতেছে। শ্যামলী তাকে ধন্যবাদ জানিয়ে একটা বড় শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে ঢুকে। ঘরের ভেতর ঢুকতেই চারুলতাকে বিছানায় আধশো অবস্থায় দেখতে পায় শ্যামলী। চারুলতা অমায়িক হাসি হেসে বলেন, এসেছিস বৌমা? তোকে নিজের গিয়ে আনতে পারিনি বলে কিছু মনে করিস না। কোমরের ব্যথাটা আজকাল অনেক বেড়েছে, সিঁড়ি ভেঙে বেশি নামতে মানা করেছে ডাক্তার। শ্যামলী প্রথমে চমকে ওঠে চারুলতার মুখে বৌমা ডাক শুনে, পরে আরও আবির্ভূত হয়ে তার মিষ্টি কণ্ঠ শুনে। সেখানে তার প্রতি বিন্দুমাত্র শ্লেষ নেই। সে তার খাটের দিকে এগিয়ে দিয়ে দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। এটা কি বলছেন বড় মালকিন? আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। চারুলতা তার হাত ধরে
টেনে তার পাশে বসায়। তারপর কপট রাগ দেখিয়ে বলে, বড় মালকিন ডাকছিস কেন? আমি তোকে বৌমা ডাকলাম, তুই আমাকে মা ডাকবি না? না ডাকলে আমার কিন্তু এই বিয়েতে আপত্তি আছে। শ্যামলী চমকে উঠে বলে, আসলে আমি কখনো কাউকে মা ডাকিনি আজ পর্যন্ত। আমারও কোনো মেয়ে নেই বুঝলি, আমাকে ডাকলেই তো পারিস। আমিও একটা মেয়ে পেলাম। শ্যামলী থমকে যায়। তার কেন যেন হঠাৎ ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। মায়ের শরীরে নাকি এক আলাদা মমতার পরশ থাকে, সেটা অনুভব করতে ইচ্ছে হলো। তবে সে নিজেকে সামলে বলল, আমাকে ক্ষমা করে দিবেন মা, আমি গতবার আপনার সামনে বেয়াদবি করেছি। আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক লজ্জিত আমার ব্যবহারের জন্য। বলতে বলতে অনুশোচনায় চোখ ভিজে আসে তার। চারুলতা তার দুই গালে হাত রেখে তার চোখের কর্নিশে জমা হওয়া অশ্রু মুছে দিতে দিতে বলে, আরে ধুর পাগলি, আমি এসব অনেক আগেই ভুলে গেছি। বাচ্চারা এই বয়সে একটু ভুল তো করে, আমি সত্যি কিছু মনে করিনি। শ্যামলী আবেশে চোখ বন্ধ করে নেয়। মায়ের স্নেহের স্পর্শ অনুভব করতে থাকেও চুপচাপ। ভাইয়া একদম ঠিক বলতো, সত্যি মায়ের আদর বাবার স্নেহের থেকে সম্পূর্ণ আলাদা। চারুলতা তাকে পাশে বসিয়ে অরণ্যের ছোটবেলার কাহিনী শোনাতে লাগলো। সময়ের সাথে আরও সহজ হয়ে ওঠে শ্যামলী তার সাথে। যত সময় গড়াচ্ছে তত এসে বুঝতে পারে বাবা এই মানুষটাকে এত সম্মান করেন কেন। জমিদার বাড়ির বড় মালকিন হয়েও তার মধ্যে তার পদবীর ছিটে ফোটাও দম্ভ নেই। একদম মাটির মানুষ, সহজ ভাষায় বলে বোঝাতে গেলে। কত অকপটে নিজের যাযাবর জীবনের কাহিনী শোনাচ্ছেন। অন্য কেউ হলে কখনো নিজের বংশ পরিচয় না থাকার কথা এত অকপটে স্বীকার করতেন না। ওনার জন্মগত পরিচয় নিয়ে ওনার বিন্দুমাত্র লজ্জা নেই, বরং উনি বেশ গর্ব করে বলেন ওনার গোত্রের লোকেরা কতটা ভালো ছিল, আর তারা পুঁথিগত বিদ্যা না জেনেও কতটা জ্ঞানী ছিল। শ্যামলী নিজেও শুনতে শুনতে যেন হারিয়ে গেল দূর কোনো অচেনা গ্রামে, পাহাড়ি জঙ্গলে, সমুদ্রের ধারে। তার জীবনটাও তো ঘরের চার দেয়ালে বন্দি কেটেছে একা, তাই হয়তো সে আরও বেশি অনুভব করতে পারল চারুলতার স্বাধীন শৈশবে সৌন্দর্য। তাদের হাসি খুশি গল্পের মাঝে একজন দাসী এসে জানালো, জমিদারবাবু ফিরেছেন বড় মালকিন, কিন্তু উনি দুপুরে খাবেন না জানিয়ে ঘরে চলে গেছেন। চারুলতা দীর্ঘশ্বাস ফেলে হতাশা সুরে বললেন, শ্যামলীকে বুঝলি বৌমা, এত বড় বাচ্চা সামলাতে গিয়ে ক্লান্ত আমি। ছোটবেলায় আমি অসুস্থ থাকায় সবাই শাসন ছাড়া আদর পেয়ে পেয়ে বাদর হয়েছে ছেলেটা। এটা খাবে না, ওটা খাবে না, ওটা করবে না, যত সব বদ অভ্যাস তৈরি করেছে। এই যে কাল রাতে বৃষ্টিতে ভিজে সকাল থেকে মাথা ব্যথা আর গায়ে জ্বর ওর। সকালে বললাম আমি একটু জড়িবটি দিয়ে ওষুধ বানিয়ে দিই, আমার গোত্রের টোটকা, এক নিমিষেই সব রোগ নাই হয়ে যাবে। কিন্তু ওগুলো নাকি তেতো ওষুধ, সে খাবে না ওগুলো। এখন এই রোদে বাইরে গিয়ে ঠিক জ্বর আরও বাড়িয়ে এসেছে, গাল তেতো হয়েছে, তাই খাওয়ার জন্য মানা করেছে। এখন তুই বল, এই অসুস্থ শরীরে এত বড় বাচ্চার পেছনে খাবার আর ওষুধ নিয়ে দৌড়ানোর জোর আছে আমার? এজন্যই এতদিন ওর বিয়ে দেওয়ার জন্য মরিয়াছিলাম আমি। এখন তুই আছিস, তুই সামলা ওকে, একটু গিয়ে খাবার আর ওষুধটা খাইয়ে দিয়ে আয়। শ্যামলীর প্রথমে ভীষণ হাসি পেল অরণ্যর বাচ্চামোর কথা শুনে, আবার শেষ কথাটা শুনে আতকে ওঠে সে। আমি? হ্যাঁ তুই, ধরে নে পরীক্ষা নিচ্ছি তোর। এইতে তো ওষুধ আর খাবার খাইয়ে আসতে পারলে বুঝবো তুই আসলে আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তোকে মেয়ে বানিয়েছি বলে কি শাশুড়ি হওয়ার সুযোগ ছেড়ে দেব নাকি? কোনো ছাড়াছাড়ি নেই। শ্যামলী লজ্জায় মাথা নুইয়ে ফেলে। ওনার ঘরে যেতে হবে তাকে? চারুলতা তার লাজুক হাসি দেখে নিজেও মনে মনে হাসলেন। তারপর দাসীকে কিভাবে কি করতে হয় বুঝিয়ে দিতে লাগলেন। এই মেয়ে মানুষটাকে কে? এই মেয়ে মানুষ আমি চিনি তাকে। শ্যামলী সুখকর ভাবনার মাঝে ভাটা পড়ে হঠাৎ সেই ফ্যাসে ভয়ঙ্কর কণ্ঠ শুনে চমকে ওঠে। এদিক ওদিক তাকায় সে শব্দের উৎস খোঁজার জন্য। আবার সে আতঙ্ক ফিরে আসে যা সে এতক্ষণ ভুলেছিল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে সে, কে তুমি? কোথা থেকে বলছো? কী চাও আমার কাছে? ভয়ঙ্কর কণ্ঠ হঠাৎ থমকে গেল। আগের থেকে কম শ্লেষ মাখা কণ্ঠে আবার বলে, আমি কে? আসলেই তো আমি কে? এই মেয়ে বল, আমি কে? এখানে এত অন্ধকার কেন? আর আমাকে এভাবে বন্দি করে রেখেছিস কেন? খুলে দে আমাকে, এক্ষুনি খুলে দে আমাকে। তোদের সবগুলোকে শেষ করে দেব আমি। তোরা সব মরলে তবেই শান্তি পাবো আমি। চারুলতা তার কাঁধ ধরে ঝাঁকাতেই আতঙ্কে ওঠে শ্যামলী। মৃদু চিৎকার করে ওঠে। আতঙ্কিত হয়ে তাকায় সে চারুলতার দিকে। জোরে জোরে শ্বাস টানতে থাকে। চারুলতা উৎকণ্ঠার সাথে বলে,
কী রে, কী হয়েছে তোর? এভাবে ঘামছিস কেন? হঠাৎ এভাবে চেঁচিয়ে উঠলি কেন? মা, আপনি কি এখন কোনো কণ্ঠস্বর শুনেছেন? চারুলতা অবাক হয়ে বলে, কার কণ্ঠ? আমি বাইরের দাসীর সাথে কথা বলছিলাম, তার কণ্ঠ? শ্যামলী দমে গেল। তার মনে চারুলতা সেই কণ্ঠস্বর শোনেনি। একমাত্র সেই শুনতে পাচ্ছে এই ভয়ানক কণ্ঠস্বর। তার ভাবনার মাঝে শ্যামলীর হাত ধরে টেনে তুলে চারুলতা, এসব ছাড়, চল তোকে তৈরি করে দিই। আমার ছেলে যেন তোকে দেখেই অর্ধেক গলে যায়। এই ওষুধ খাওয়াতে তোর কসরত একটু কম হবে। শ্যামলী এখনও ধাতস্থ হয়ে উঠতে পারেনি, হাত পা এখনও কাঁপছে তার। অরণ্যের সাথে এই বিষয়ে কথা বলতেই হবে তার। তাই সে চারুলতার কোনো কাজেই বাধা দিল না। চারুলতা তাকে তার একটি খয়েরি রঙের জামদানি শাড়ি পরিয়ে দিলেন। নিজ হাতে বেনুনি করে খুলে চুল আঁচড়ে দিয়ে চোখে কাজল এঁকে দিলেন। দাসী ততক্ষণে খাবার নিয়ে চলে আসে। চারুলতা তাকে সঙ্গে করে অরণ্যর ঘরের সামনে নিয়ে এসে দাঁড় করালেন। তারপর দাসীর হাত থেকে খাবারের বড় থালাটা তার হাতে দিয়ে বললেন, যা, পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার দিব কিন্তু। শ্যামলী শুকনো ঠিক ঢোক গিলে তাকায় দরজার দিকে। তার এই মুহূর্তে প্রচণ্ড নার্ভাস লাগছে। হাজার হোক, এই প্রথমবার সে তার ঘরে প্রবেশ করছে। এদিকে চারুলতা তার সাথে দাসী আর রক্ষীদের সাথে নিয়ে চলে গেলেন, তাকে সম্পূর্ণ একা রেখে। সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জোরে জোরে কয়েকটা শ্বাস টানে। তারপর আলতো হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শ্যামলী। অরণ্য খট করে দরজা খোলো শব্দ পেয়ে চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞেস করে, মা এসেছ? শ্যামলী ঘরে ঢুকে অরণ্যকে থমকে যায়। লোকটা উদম শরীরে শুধু পাজামা পরে খাটের উপর হয়ে শুয়ে আছেন। ওনার পুরুষালী ফর্সা সুঠাম পিঠা দেখে সর্বাঙ্গ কেঁপে উঠল যেন। লজ্জায় আবার দরজার দিকে মুখ ঘুরিয়ে নেয় সে। অরণ্য আবার চোখ বন্ধ করে বলে উঠল, তুমি যদি খাবারের জন্য জোর করবে বলে এসেছো, তাহলে আগেই বলে দিচ্ছি আমি খাবো না। শ্যামলী তার ঠোঁট টিপে হাসি নিয়ন্ত্রণ করে বলে, আমি বললেও খাবেন না? চমকে ওঠে চোখ খুলে অরণ্য। দরজার কাছে শ্যামলীর অবয়ব দেখে তরাক করে উঠে বসে শোয়া থেকে অপ্রস্তুত গলায় বলে, শ্যামাবতী, কখন এলে তুমি? শ্যামলী লাজুক হাসে। ওনার দিকে না তাকিয়ে ঘরের টেবিলটার খাবারের থালাটা রাখতে রাখতে বলে, আপনি আগে কিছু গায়ে জড়াবেন, তারপর কথা বলি। অরণ্য মুগ্ধ হয়ে লক্ষ্য করল তার প্রতিটা পদক্ষেপ। শাড়িটা বেশ মানিয়েছে তাকে। খাবারের থালা টেবিলে রাখতে গিয়ে মাথার ঘোমটা পড়ে গিয়ে তার কোমর সমান চুল দৃশ্যমান হয়। মুহূর্তেই যেন নেশা ধরে গেল অরণ্যের। নিজের অজান্তেই বিছানা থেকে নেমে 1 পা 2 পা করে শ্যামলের দিকে এগিয়ে গিট ঘেঁষে দাঁড়ায় তার। হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দিয়ে তার চুলের সুবাস নিতে থাকে অরণ্য। অস্ফুট গলায় বলে, অসম্ভব সুন্দর তুমি শ্যামাবতী। ঘটনার আসম্বিকতায় শ্যামলী সেখানেই জমে যায়। ঘাড়ের চুল ভেদ করে তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া লাগতে সারা শরীরে কাঁপুনি ধরে গেল যেন। তার উষ্ণ শরীরের স্পর্শ যেন তাকে অসাড় করে দিল। সে কোনো মতে জড়িয়ে আসা গলায় বলল, ছাড়ো। অরণ্যর হুঁশ ফিরে যেন। সে তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, দুঃখিত, তোমার ঘুমটা পড়ে গেছে, টেনে দাও আবার। আর বিয়ের আগে এভাবে খোলা চুলে আমার সামনে আসবে না। তার কথা শেষ করে সে এদিকে না তাকিয়েই তার আলমারির দিকে এগিয়ে গেল। পেছনে রেখে গেল শুদ্ধ শ্যামলীকে। অরণ্যের অবাধ্য আচরণ আর তার কথার ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে ওঠে সে। মুখ প্রচণ্ড জোরে ওঠানামা করতে থাকে তার। এলোমেলো হাতে আবার মাথার ঘোমটা ঠিক করে আঁচলে মুখ লুকিয়ে লাজুক হাসি সে। অস্ফুট স্বরে কণ্ঠে বলে ওঠে, অসভ্য লোক একটা। অরণ্য তার পাঞ্জাবির হাতা গোটাতে এসে তার হাত ধরে টেনে বসায় চেয়ারে। তারপর নিজের চেয়ারটা টেনে শ্যামলীর পাশ ঘেঁষে বসে বলে, খাবারের থালাটা কি আমাকে খাওয়ানোর উদ্দেশ্যে সাজিয়ে এনেছো নাকি? রূপের অনালে পুড়িয়ে মারাটাই মুখ্য উদ্দেশ্য ছিল। কোনটা? ইস, আপনার মুখে কিছু আটকায় না কেন? মা আমাকে পাঠিয়েছেন আপনাকে খাবার আর ওষুধ খাওয়াতে। আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, দয়া করে খেয়ে নিন। অরণ্য বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় গ্লাসের সবুজজাত পদার্থগুলোর দিকে। তারপর চোখ মুখ কুঁচকে বলে, দেখো শ্যামাবতী, আমি আগেই বলে দিচ্ছি, ওই বিদঘুটে পদার্থ তুমি বললেও মুখে তুলব না। তুমি জানো না কি ভয়ঙ্কর খেতে এই জিনিসটা।
দেখুন, ওষুধ একটু তেতোই হয়, কিন্তু না খেলে সেরে উঠবেন কিভাবে আপনি? আমার অসুখ হলে এমনি এমনি সেরে যায়। তুমি চিন্তা করো না। আপনি এত জেদি কেন? সামান্য ওষুধ খাওয়া নিয়ে এত কথা হচ্ছে কেন? দেখো সমাবতী, তুমি সত্যি যদি জানতে এই জিনিসটা কেমন, তাহলে কোনোদিন আমাকে খেতে বলতে না। আমি অনেক খেয়েছি এমন ওষুধ, আমাকে শেখাতে হবে না। আপনি খাবেন কিনা বলুন, নয়তো আমি চলে যাব কিন্তু। অরণ্য শান্ত চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, চলে যাও। থতমত খেয়ে যায় শ্যামলী। সে নিশ্চিত ছিল এই হুমকিতে কাজ হবেই হবে। সে অবাক হয়ে বলে, আপনি সামান্য ওষুধ না খাওয়ার কারণে আমাকে চলে যেতে বললেন? অরণ্য তার দিকে ঝুঁকে এসে রাগী কণ্ঠে বলে, তো তুমি এই সামান্য কারণে আমাকে ছেড়ে যাওয়ার কথা তুললে কেন? কোনো সম্পর্ক কি এতটা নড়বড়ে হওয়া উচিত যে একজন আরেকজনকে সামান্য কারণে ছেড়ে চলে যেতে পারে? আমি সেই নারীর প্রতিচ্ছবি তোমার মাঝে দেখি, সেই নারী দুনিয়ার হাজারো প্রতিবন্ধকতা তার সামনে এলেও কখনো আমাকে ছেড়ে যাবে না। রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, শাস্তি দিবে, কিন্তু আমাকে ছেড়ে যাবে না, আঁকড়ে ধরে রাখবে। কিন্তু তুমি যেহেতু এটুকু কারণেই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারো, তাহলে তো এখনই চলে যাও। একটু কষ্ট হলেও মানিয়ে নেব। পরে যদি তোমাকে পেয়ে হারাতে হয়, মরে যাব আমি। যাও, এক্ষুনি চলে যাও আমার সামনে থেকে। অরণ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে শ্যামলী তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে তাকে। হঠাৎ ভীষণ ভয় লাগছে তার। যে মানুষটা তার মনে প্রথমবার ভালোবাসার ঝড় তুলেছে, তাকে ছাড়া থাকার কথা কল্পনা করতেই বুক কেঁপে উঠল তার। মনের আতঙ্ক চোখের অশ্রু গড়িয়ে পড়ে তার। সে ফোপাতে ফোপাতে বলে, দুঃখিত, সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি মজার ছলে বলা কথাটা আপনার এত খারাপ লাগবে। সত্যিই বলছি, আর হবে না। আমি এখনও কিছু জানি না একটা সম্পর্কে কিভাবে মানিয়ে চলতে হয়। আমার মা নেই সে শিক্ষা দেওয়ার জন্য। আশেপাশের মানুষদের কাছ থেকেও বেশি শেখার সুযোগ হয়নি আমার। কিন্তু বড় কথা দিচ্ছি, আস্তে আস্তে সব শিখে নেব। আমাকে ছেড়ে যাবেন না দয়া করে, আমার থেকে দূরে সরে যাবেন না। অরণ্য চমকে ওঠে শ্যামলীকে কাঁদতে দেখে। সে রাগের মাথায় কথাটা বললেও সে কখনো ছাড়তে পারতো না তাকে। ঠিক একটু পর গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতো, কিন্তু ওর মুখে এমন এমন তাকে পাওয়ার আকুতি শুনবে কল্পনাও করেনি সে। সে শুধু জানতো শ্যামলী তাকে মেনে নিয়েছে, কিন্তু ওর মনেও যে তাকে হারানোর ভয় আছে, এটা বোধগম্য হতেই তার রাগ নিমিষেই উধাও হয়ে যায়। সে প্রশান্তিময় হেসে দু হাত আগলে নেয় কান্নারত শ্যামলীকে। আমিও দুঃখিত এভাবে রেগে যাওয়ার জন্য, কিন্তু একটা কথা মনে রাখবে সবসময়, ছেড়ে দেওয়ার জন্য আমি তোমার হাত ধরিনি। তোমার থেকেও এটাই আশা করি আমি। আমাদের মাঝে ভবিষ্যতের যত বাধাই আসুক না কেন, কখনো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা যেন না উঠে। মজার ছলে এই কথা আমি সহ্য করব না। শ্যামলী কান্নার ধমক চেপে বলে। অরণ্য তাকে বুক থেকে তুলে দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সযত্নে অশ্রুগুলো মুছে দিতে দিতে কৌতুকের ছলে বলে, আমার জন্য কাঁদলে তোমাকে আমার জন্য কাঁদলে অনেক বেশি সুন্দর লাগে। একবার বিয়েটা হোক, তোমাকে রোজ কাঁদাবো আমি। শ্যামলী তার বুকে ছোট ছোট কিল বসিয়ে বলে, আপনি মানুষটা অনেক খারাপ। অরণ্য তার মুষ্টিবদ্ধ হাত দুটো চেপে ধরে বলে, কিন্তু এই খারাপ মানুষটাকে তোমাকে তার জীবন থেকেও বেশি ভালোবাসি শ্যামলী। শ্যামলী লজ্জায় মাথা নুইয়ে নেয়। অরণ্য মেকি রাগ দেখিয়ে বলে, মাঝে মাঝে তুমিও তো একটু ভালোবাসি বলতে পারো। শ্যামলী আমতা আমতা করে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও বলছি আমি ওষুধ। তার কথা শেষ হওয়ার আগে শ্যামলী তার বাহু জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, আমি খাইয়ে দিলেও খাবেন না অরণ্য? অরণ্যের সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে শ্যামলীর মিষ্টি কণ্ঠে তার নাম শুনে। সে উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আরেকবার বলো। শ্যামলীর ঠোঁট চেপে হাসি দমানোর চেষ্টা করতে করতে বলে, আগে আমার কথা শুনতে হবে, তারপর যতবার ইচ্ছা ততবার বলবো। শুনবেন আমার কথা? শুনবো। শ্যামলী তার হাসি থামাতে পারে না আর অরণ্যকে এভাবে গলে যেতে দেখে। অরণ্য নিজেও বুঝে উঠতে পেরে লজ্জায় ঘাড় চুলকাতে থাকে। লজ্জা ঢাকতে গলা খাকারি দিয়ে বলে, এখন খাবার ঠান্ডা হচ্ছে না? শ্যামলী মুচকি হেসে আবার খাবারের জন্য তাড়া লাগায়। অরণ্যর আবদারে একজন আরেকজনকে খাইয়ে দেয় তারা। খাওয়া শেষে তেতো ওষুধ খাওয়ার সময় অরণ্যর কুচকে যাওয়া চোখ মুখ দেখে বেশ কুটি কুটি হয় হেসে কুটি হয় শ্যামলী।
অনেক চেষ্টার পর ওষুধের গ্লাসটা শেষ করার পর অবশেষে খাওয়ার পর্বে সমাপ্তি ঘটে। শ্যামলী গামছায় হাত মুছছিল, তখন অরণ্য পানি খেতে খেতে হঠাৎ কৌতূহলী গলায় প্রশ্ন করে, মেয়েরা হাতে চুড়ি পরতে ভালোবাসে শুনেছি, কিন্তু তুমি কি হাতে চেন পরতে পছন্দ করো শ্যামাবতী? তোমার হাতের চেনটা আগে চোখে পড়েনি আমার। তোমার এমন চেন ভালো লাগে? মুহূর্তে শ্যামলী হাসি হাসি মুখটা মিলিয়ে যায়। ফিরে আসে সেই অজানা আতঙ্ক। সে ভয়ে ভয়ে তাকায় অরণ্যর দিকে। অরণ্য খুব সহজে লক্ষ্য করল শ্যামলীর চোখ মুখের এই পরিবর্তন। তার চোখ মুখ মুহূর্তে গম্ভীর হয়ে ওঠে। সে চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? আপনাকে একটা কথা বললে আপনি আমাকে পাগল ভাববেন না তো? কাউকে না বলে শান্তি পাচ্ছি না আমি, শুধু শুনবেন আমার কথা একটু। অরণ্যর কপালের চিন্তার ভাঁজ গভীর হয়। সে তড়িঘড়ি করে বলে, তুমি আমাকে নির্দ্বিধায় সব বলতে পারো শ্যামাবতী, বিশ্বাস করো আমাকে, বলো কি হয়েছে। শ্যামলী আর নিজেকে ধরে রাখতে পারল না। এক এক করে সে বলতে লাগলো আজকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। শ্যামলীর কথাগুলো যতই আগাচ্ছে ততই অরণ্যর চোখ মুখ আতঙ্কে ফ্যাকাশে হতে লাগলো। সে ভয়ার্ত চোখে তাকায় শ্যামলীর কলাইয়ের বাতা সেই কালচে চেনের দিকে।